তোরা শিওর তো মরবে নাকি আবার বাঁচার চান্স আছে? এমনিতে ওই মেয়ের আবার কই মাসের প্রাণ। নিশ্চিত হওয়ার জন্য আবারও প্রশ্ন করলো জাভেদ রায়হান। কিন্তু সামনে গুটিসুটি মেরে বসে থাকা তুহিন আমতামতা করা শুরু করলো। জাভেদ এবার ভ্রুকুচকে তাকাতে তুহিন এবার বলে উঠল, স্যার, ওই ট্রাক ড্রাইভার দুটোকে আমি কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে বলেছিলাম, আর আজকে বিকেলবেলায় তাদের টাকা নিয়ে যাওয়ার কথা, কিন্তু তখন থেকে কল করছি, তারা কল ধরছে না। আর খোঁজ নিয়ে জানতে পারলাম আকরাম চৌধুরী আর অন্যান্য পুলিশ অফিসাররা ওদেরকে ধরে ফেলেছে, এখন আপাতত রিমান্ডে আছে। রিমান্ড কক্ষে ঢুকেই রিয়াদের মুখটা পাথরের মতন কঠিন হয়ে গেল। তার চোখে ঝলসানো রাগ স্পষ্ট, যেন চোখেই ট্রাক ড্রাইভার দুজনের জন্য মৃত্যু লেখা রয়েছে। অপরাধীরা অসহায়ভাবে তার দিকে তাকিয়ে থাকলেও তাদের মধ্যে কোনো ভীতি নেই, যা রিয়াদকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলল। এক মুহূর্ত অপেক্ষা না করে রিয়াদ সামনে এগিয়ে গিয়ে নিজের বেল্ট খুলে অনবরত পেটাতে থাকলো সেই দুজন মানুষকে। মারতে মারতে এসে বারবার গর্জে উঠছিল, তোদের এত বড় সাহস কিভাবে হয়? তোরা আমাদের ম্যামকে মেরে ফেলার চেষ্টা করিস? কত বড় সাহস কুত্তার বাচ্চা তোরা! হ্যাঁ, এত বড় কলিজা তোদের! আজ আমিও দেখবো তোদের কত বড় কলিজা। জানোয়ারের বাচ্চা দুইটাকে এখানেই পুঁতে ফেলবো। আকরাম চৌধুরী এবার পেছন থেকে আটকানোর চেষ্টা করলেন রিয়াদকে, আর বলতে থাকলেন, কি করছো রিয়াদ? এমন করো না, আরে ওরা মরে যাবে। বেঁচে থেকে বা কি করবে? বেঁচে থেকে লাভ কি ওদের? আকরাম চৌধুরী হতবাক হয়ে যায়, ক্ষীণ কণ্ঠে বলে, স্টেটমেন্ট নিতে লাগবে তো। রিয়াদ এবার নিজের বেলটা ছুঁড়ে ফেলে বলে, কিসের স্টেটমেন্ট স্যার? কোনো স্টেটমেন্ট নেওয়া দরকার নেই। আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি যে এ কাজ কে করছে। ওদের ফালতু স্টেটমেন্ট নিয়ে কি দুই পানি খাবো? আকরাম চৌধুরী এবার আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে বললেন, রিয়াদ, মাথা ঠান্ডা করো। অভিজিৎ স্যার এখানে এসেছেন, যতই হোক ওনার সামনে আমরা এভাবে কিছু করতে পারি না, তাই না? এবার রিয়াদ আগের থেকেও বেশি গর্জে উঠল, মাথায় আগুন ধরানো কণ্ঠে বলে উঠল, ওই কুত্তার বাচ্চাটার কথা বলছেন স্যার? ওই জানোয়ারের বাচ্চাটা তো আরেকটা স্যার। আপনি জানেন ওই অমানুষের বাচ্চা নিজেও এসবের সাথে যুক্ত। ওই লোকও তো জাভেদ রায়ানের হয়ে কাজ করে, দুর্নীতিবাজ একটা। আকরাম চৌধুরী আরেকটু সতর্ক হয়ে বলেন, আমি জানি রিয়াদ, কিন্তু আমরা এখনই কিছু করতে পারি না। ম্যামের অবস্থা দেখেছো? এই অবস্থায় আমরা ভুলভাল কোনো স্টেপ নিলে ম্যামেরই ক্ষতি হবে। মাথা ঠান্ডা করো রিয়াদ, ম্যামকে আগে সুস্থ হতে দাও। কুত্তার বাচ্চাগুলোকে কিভাবে পৃথিবী থেকে সরাতে হয় সেটা ম্যাম নিজেই ভালো করে জানে। একটু থেমে আকরাম চৌধুরী আবারও বললেন, এইবার এই কুত্তার বাচ্চাগুলোর পৃথিবীতে অস্তিত্ব শেষ হয়ে যাবে, এই বিষয়ে আমি একদম নিশ্চিত। কারণ এবার শুধুমাত্র ম্যাম না, আহমেদ স্যার ওই বিষয়ে তৎপর। তার আগে ম্যামকে সুস্থ করানো দরকার। ম্যামের অবস্থা খুব একটা ভালো না রিয়াদ, যে করেই হোক ম্যামকে আগে বাঁচাতে হবে। রিয়াদ এবার শেষবারের মতন বেরিয়ে যাওয়ার আগেই ঘুষি মারল ড্রাইভার দুজনের মুখে। ব্যথায় কুঁকড়ে উঠল তারা। রিয়াদ থামল না, তার হাত আরও শক্ত হলো, আর বারবার ঘুষিও লাথি চালাতে লাগলো ড্রাইভারদের উপর। নিজের সমস্ত ক্ষোভ রাগ উগলে দিয়ে রিয়াদ সেই ঘর থেকে বেরিয়ে পড়ল। করিডোরে নিস্তব্ধতায় যেন কেবল সময় থেমে আছে, সবাই নিশ্চুপ, চোখে অসহায়তার ছায়া। আহমেদ সেখানেই বসে, মুখটা নিচু করে, চোখে ক্লান্তি আর ভাঙা দৃষ্টি। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে ডক্টর তৌসিফ, আহমেদের কলেজ জীবনের বন্ধু। এখন বর্তমানে সে নিজের স্বপ্ন পূরণ করে ডক্টর হতে পেরেছে। তার মুখেও গাম্ভীর্য আর বিষণ্ণতার ছাপ, চোখে ক্লান্তির রেখা। তৌসিফকে থিয়েটার থেকে বের হতে দেখে আহমেদ অস্থির হয়ে তার দিকে, তৌসিফ, রোজা ঠিক আছে? ও ঠিক হয়ে যাবে তো, তাই না? তৌসিফ এক মুহূর্তের জন্য করিডোরের সবার দিকে তাকায়, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে আহমেদের আরও কাছে যায়। যদিও তার নিজের মনও বুঝে উঠতে পারছে না কিভাবে এমন কথা বলবে। তৌসিফ গম্ভীর শ্বাস নিয়ে চুপ করে দাঁড়ায় কিছুক্ষণ, যেন শব্দগুলো বেছে নিতে গিয়ে সে নিজেও দোটানায় পড়ে গেছে। তুই কিছু বলছিস না কেন? বল, আমার রোজা ঠিক আছে তো? আহমেদ! তৌসিফের গলা বেশ ভারী,
আহমেদ বেশ উৎকণ্ঠতার সাথে তাকিয়ে রয়েছে তৌসিফের দিকে। সেবার একটু ঢোক গিলে বলল, আহমেদ দেখ, ভেঙে পড়লে চলবে না। তুই আমার বন্ধু, তোকে মিথ্যে সান্ত্বনা আমি দিতে চাই না। ভাবি খুবই কঠিন অবস্থায় আছে, বুঝলি? মাথা থেকে প্রচুর রক্ত বেরিয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু কিন্তু পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। ভাবির শরীরে যে পরিমাণ আঘাত পেয়েছে তাতে আর ভাবি কোনো রকম রেসপন্স করছে না। হার্টবিটের রেসপন্স খুবই কম, মিনিটে মাত্র 20 বার করে বিট দিচ্ছে। এখন ভাবি যদি নিজের থেকে রেসপন্স না করে তাহলে আমরা অপারেশনটা শুরু করতে পারবো না। আর এভাবে অপারেশন করতে গেলে বাঁচানো সম্ভব হবে না, বুঝলি? তৌসিফ কিছুক্ষণ থামে, কিন্তু তাকে এই কঠিন কথাটা বলতেই হবে। আমরা সব রকম চেষ্টা করছি, কিন্তু এই অবস্থায় অনেক বড় ঝুঁকির মধ্যে আছে। আশার আলো খুবই ক্ষীণ আহমেদ, খুবই ক্ষীণ, বুঝলি? তৌসিফের কথা শেষ হওয়ার পর করিডোরে আরও গভীর নীরবতা নেমে আসে। আহমেদের দৃষ্টি শূন্য হয়ে যায়। তার মনে হতে থাকে যেন পৃথিবীটা তার পায়ের তলায় ভেঙে পড়েছে। আহমেদের যেন হৃৎপিণ্ড ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। তৌসিফের কথাগুলো তার কানে ক্রমাগত বাজতে থাকে। আশার আলো খুবই ক্ষীণ। আহমেদ সম্পূর্ণ ভেঙে পড়ে। তার মুখে বিষণ্ণতার চিহ্ন, চোখের দৃষ্টি স্থির। ঠিক এই মুহূর্তে আকরাম চৌধুরী ও রিয়াদ করিডোরে এসে উপস্থিত হয়। আহমেদ এবার তৌসিফের দুবাহু ধরে কাতর কণ্ঠে বলে ওঠেন, ভাই শোন, যত টাকা লাগবে আমি তত টাকাই দিব, বিশ্বাস কর ভাই। আমি তোর পায়ে ধরি, আমার রোজাকে সুস্থ করে দে প্লিজ। তৌসিফ এবার জড়িয়ে ধরে আহমেদকে জোর কণ্ঠস্বরে বলে ওঠে, এসব কি বলছিস ভাই? ছি, তোর কি মনে হয় টাকার জন্য কোনো কিছু থেমে থাকবে? আমি তোর কাছে টাকা চেয়েছি বল? কোনো কিছুর দরকার নেই। তুই নিজেও জানিস আহমেদ, আমি তোকে কতটা ভালোবাসি। তুই আমার কত ভালো বন্ধু। নিজের বেস্ট ফ্রেন্ডকে এভাবে তুই টাকার কথা বলতে পারলি? আমি নিজের সর্বোচ্চটা দিয়ে ভাবিকে বাঁচানোর চেষ্টা করব। আর তুই তো এটাও জানিস ভার্সিটি লাইফে ভাবিকে নিজের বোনের মতো দেখেছি আমি। চিন্তা করিস না ভাই, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আল্লাহর উপরে ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। তৌসিফ আবারও থিয়েটারে ঢুকে পড়ে। এদিকে আহমেদ ধপ করে চেয়ারে বসে চুপ হয়ে যায়। চোখের দৃষ্টি মেঘাচ্ছন্ন। তার মনটা যেন সমুদ্রের গভীরে হারিয়ে যায়, যেখানে বারে বারে উকি দিচ্ছে রোজার মুখ। বুকের ভেতরটা অদ্ভুত শূন্যতায় ঢেকে যায়। আকরাম চৌধুরী ও রিয়াদও আহমেদের পাশে বসে। সবার মনে যুদ্ধ চলছে। আরও কিছুক্ষণ নীরবতা। আরেকটু সময় পেরিয়ে যায় এই নীরবতায়। পাশে আকরাম চৌধুরী আর রিয়াদও নির্বাক। হঠাৎ করে আহমেদ শক্ত স্বরে মুখ খোলে। গভীর একটা দৃঢ়তা তার কণ্ঠে নিয়ে আকরাম চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, মিস্টার চৌধুরী, আজ আমি একটা কিডন্যাপিং করতে যাচ্ছি। মুহূর্তে আকরাম চৌধুরী সহ নাহিদ, নুরা, তিশা, রিয়াদ এবং আহনা চমকে তাকায় আহমেদের দিকে। আহমেদের মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা যায় না। সে এবার আকরাম চৌধুরীর দিকে শক্ত চোখে তাকিয়ে দৃঢ়তার সাথে আবারও বলে ওঠে, আপনাকে শুধুমাত্র জানিয়ে রাখলাম যাতে কেউ কেস করতে আসলে আপনাকে কষ্ট করে তদন্ত করতে না হয়। বলেই আহমেদ আবারও অন্যদিকে তাকায়। এদিকে আহমেদের কথা শুনে বাকি সবার মুখ কালো হয়ে যায়। এরকম একটা পরিস্থিতিতে আহমেদ কাকে কি কিডন্যাপ করতে পারে এই বিষয়ে তাদের ধারণা নেই। তিশা নির্বাক হয়ে তাকিয়ে থাকে আহমেদের দিকে। রোজা এখন জীবন মরণের মাঝে ঝুলে যুদ্ধ করছে। সে বেঁচে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আর এরকম একটা গুরুতর পরিস্থিতিতে আহমেদ কাকে কিডন্যাপ করতে চাচ্ছে? কিছুক্ষণ গভীরভাবে ভাবার পর তিশার চোখ বড় হয়ে যায়। চমকে ওঠে সে। মস্তিষ্কের এক কোণে জ্বলতে থাকে এক আভাসের আলো। তিশা এবার অহনাকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলে ওঠে, অহনা, আমি মনে হয় জানি স্যার কাকে কিডন্যাপ করতে যাচ্ছে। আইসিইউর বিশাল দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে আহমেদ। তার দৃষ্টি নিবদ্ধ হয়ে রয়েছে আইসিইউর কাচের ছোট গোল জানালাটার দিকে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অক্সিজেন মাস্ক পরিহিত রোজার মুখ। মাঝে মাঝে সেই কাচের জানালাতে বাষ্পের জন্য অস্পষ্ট হলেই আহমেদ বারবার হাত দিয়ে মুছে সেটা আবারও স্পষ্ট করার চেষ্টা করছে। চোখের দেখা মিলছে তার প্রিয়তমার, এই তো তার কাছে অনেক বেশি। আহমেদ যখন অপলক দৃষ্টিতে বাইরে থেকে রোজার দিকে তাকিয়ে রয়েছে, সেই সময়ে হাতে ট্রেতে করে দুটো স্যান্ডউইচ, একটা চকলেট কাপকেক আর একটা চকলেট জুসের বোতল নিয়ে হাজির হয় সৌরভ। সৌরভের নিজের অবস্থাও খুব খারাপ। সে যতই ভয় পাক না কেন
মনে মনে সবাই তো রোজাকে বেশ ভালোবাসে, তার প্রতি শ্রদ্ধা তো তাদের কখনোই কমেনি। তারা সবাই জানে রোজা বাইরে থেকে যতই কঠোর হোক না কেন, ভেতরে সে কতটা ভালো এবং তাদেরকে কতটা ভালোবাসে। অগোছালো অবস্থায় সৌরভ ধীরে ধীরে আহমেদের কাছে আসলো। আহমেদের দৃষ্টি অনুসরণ করে সেও একবার দেখে নিল রোজাকে। বুকটা কেঁপে উঠল তার। কখনো ভাবেনি এই মানুষটিকে এভাবে হাসপাতালে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখতে হবে। সৌরভ এবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধীরে ধীরে আহমেদকে ডেকে উঠল, স্যার। কিন্তু আহমেদের কর্ণকুহরে সৌরভের ডাকটা পৌঁছালো না। সৌরভ আবারও ডেকে উঠল, তবে এবার একটু জোরেই। স্যার শুনছেন? হুঁশ ফিরে এলো আহমেদের। জানালার কাছ থেকে চোখ সরিয়ে সৌরভের দিকে তাকালো। কিছু বলবে? সৌরভ এবার কাতর কণ্ঠে বলে উঠল, স্যার আপনি তো এখনো কিছু খাননি, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বেন, একটু খেয়ে নিন। সৌরভের হাতে থাকা ট্রেতে স্যান্ডউইচ, চকলেট কেক এবং চকলেট জুস দেখে আহমেদ তাচ্ছিল্যে ক্ষীণ হাসল। এরপর আবারও রোজার দিকে দৃষ্টি নিবদ্ধ করে সৌরভকে উদ্দেশ্য করে বলল, তুমি জানো সৌরভ, আমি কেন চকলেট খাই? সৌরভ মাথা নাড়ালো। যেদিন থেকে সৌরভ আহমেদের সাথে কাজ করা শুরু করেছে, সেদিন থেকে সৌরভ আহমেদের পছন্দ অপছন্দ সম্পর্কে অবগত হয়েছে এবং সে সেদিনই অবাক হয়েছে যেদিন জানতে পেরেছে যে আহমেদ চকলেট এবং চকলেটের তৈরি সব কিছুই খুব পছন্দ করে। কিন্তু আহমেদের খুব ভালো বন্ধু আবিরের কাছ থেকে সৌরভ একসময় শুনেছিল যে আহমেদের সবচেয়ে অপছন্দের জিনিস চকলেট। কিন্তু হঠাৎ করে এটা কেন পছন্দের জিনিসে পরিণত হলো সেটাই ভেবে পায় না সৌরভ। এই জন্যই সৌরভ দিনে কোনো একবেলায় অবশ্যই আহমেদকে চকলেটের কিছু একটা এনে দেয়। কিন্তু কেন আহমেদ চকলেট পছন্দ করে সেটা আর তার অবগত নয়। তাই সৌরভ মাথা নেড়ে বলল, না স্যার, আমি তো জানি না, কিন্তু আপনি পছন্দ করেন এটা জানি। আহমেদ ধীরে ধীরে দুপাশ মাথা নাড়ালো। আমি পছন্দ করি না সৌরভ, আর না আমি কখনো চকলেট পছন্দ করতাম। কিন্তু তোমার ম্যাম চকলেট খেতে খুব পছন্দ করে। 4 বছর আগে তো চকলেটের লোভ দেখিয়ে আমি ওকে নিয়ে অনেক কাজ করাতাম। যেমন ধরো, আমার শার্টের কলার ঠিক করে দাও, আমার চুলগুলো গুছিয়ে দাও, আমাকে জড়িয়ে ধরো, আজকে আমাকে 2 ঘন্টা সময় দাও, এমন অনেক কিছু। শেষের কথাগুলো অনেক আনন্দের সাথে বলল আহমেদ। সেই স্মৃতিগুলো যে অনেক মূল্যবান ছিল। আহমেদের হাসি মুখের দিকে তাকিয়ে সৌরভ নিজেও হাসল। সেও তো জানে আগে রোজা কতটা বাচ্চা স্বভাবের ছিল। আহমেদ আবারও বলল, জানো, ভার্সিটিতে একদিন ক্যান্টিনে একটা নতুন চকলেট আনা হয়েছিল। চকলেটটা বিদেশি ছিল এবং ওটার দামও খুব বেশি ছিল। তোমার ম্যামের কাছে সে সময় তো টাকাই ছিল না, তাই অনেক বেশি চকলেট পছন্দ করার পরও তোমার ম্যাম কখনো চকলেট খেতে পারেনি। তবে একদিন ক্যান্টিনে থাকা ওই চকলেটের দিকে তাকিয়ে ও খুব অস্বস্তি নিয়েই আমাকে বলেছিল, আমাকে একটা কিনে দেবেন? বলতে বলতে এবার আহমেদের চোখ জোড়া ভিজে ওঠে, গলা ভেঙে আসে তার। সৌরভ কাতের চোখে তাকায় রোজার দিকে। রোজা যে তখন কেমন অসহায় অবস্থায় ছিল সেটা তারাও জানে। আহমেদ তার চোখ থেকে পড়া পানি ঝেড়ে ফেলে আবারও বলে, ভার্সিটিতে যেদিন আমি বেশি টাকা নিয়ে যাইনি, যতটুকু টাকা ছিল সেই টাকা দিয়ে তোমার ম্যামকে 3টা চকলেট কিনে দিয়েছিলাম। তুমি বিশ্বাস করো সৌরভ, ও যে কতটা খুশি হয়েছিল সেটা বর্ণনা করে বোঝাতে পারবো না আমি। মাত্র মাত্র 3টে চকলেট পেয়ে ও এত বেশি খুশি হয়েছিল যে মানুষ এতটুকুতেও খুশি হয় সেদিন জানতে পেরেছিলাম। তোমার ম্যাম চকলেট খুব পছন্দ করে, কিন্তু ওই যে টাকার অভাব, মাসে একবারের বেশি কখনো খেতে পারতো না। সেই টাকা দিয়ে তো বাবার জন্য ওষুধ কিনতে হতো। সৌরভ চোখ নামিয়ে ফেলল। নিজের সদ্য আসা চোখের পানি লুকিয়ে রাখার চেষ্টায় আহমেদ একটু থেমে আবারও বলল, যেদিন থেকে আমি জানতে পেরেছিলাম ও চকলেট পছন্দ করে, সেদিন থেকে একটা দিনও বাদ যায়নি যে ওকে চকলেট খাওয়ানো হয়নি। প্রত্যেকটা দিন চকলেট কিনে দিয়েছিলাম। তবে জানো, চকলেট আমার একদম পছন্দ ছিল না। আহমেদ এবার হঠাৎ করে প্রাণ খোলা হাসি হেসে বলল, ছোটবেলায় চকলেট খেয়ে আমার দাঁতের খুব সমস্যা হয়েছিল। এজন্য সেদিন থেকে রাগ করে চকলেট খাওয়াই ছেড়ে দিয়েছিলাম। চকলেট দেখলে আমার গা জ্বলতো। আর যেদিন থেকে তোমার ম্যাম এটা জানতে পারে, সেদিন থেকে ও ভয় পাওয়া শুরু করে। ও
ও ভেবেছিল আমি চকলেট পছন্দ করি না, কিন্তু ও চকলেট পছন্দ করে, এই নিয়ে আমি রাগ করব। বোকা মেয়ে এটা জানতো না যে ওর জন্য আমি সেদিন থেকে চকলেট খাওয়া শুরু করেছিলাম। যখন ওকে চকলেট কিনে দিতাম সেখান থেকে অনেকটা ভেঙে আমাকেও দিত। খেতে চাইতাম না, জোর করে খাওয়াতো। আমিও ওর হাসি মুখের দিকে তাকিয়ে খেতাম। আমি চাই তোমাদের ম্যামের সমস্ত পছন্দ আমারও পছন্দ হোক। একটা দীর্ঘশ্বাস ফেলে আহমেদ এবার সৌরভের দিকে তাকিয়ে বলল, এই জন্য আমি চকলেট খাওয়া শুরু করি, আর মাঝে মাঝে চকলেট খাই। এই চকলেট খেলে আমার তোমাদের ম্যামের কথা মনে পড়ে, আর এভাবে এখন চকলেট আমারও খুব পছন্দের জিনিস হয়ে গিয়েছে। সৌরভ এবার চোখে পানি নেই মৃদু হাসল। আহমেদ এবং রোজার এরকম গভীর ভালোবাসা দেখলে সৌরভের খুবই ভালো লাগে। সে সবসময় চায় আহমেদ এবং রোজা যেন আগের থেকেও বেশি কাছাকাছি আসুক, ভালো থাকুক তারা। মনে মনে সৌরভ আবারও দোয়া করে সব কিছু যেন আগের মতন হয়ে যায়। সৌরভ এবার হাতে থাকা ট্রেটা আহমেদের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার খেয়ে নিন। তখন থেকে কিচ্ছু খাননি স্যার, এখন একটু খেয়ে নিন, অসুস্থ হয়ে পড়বেন তো স্যার। আহমেদ এবার ভ্রুকুচকে তাকালো সৌরভের দিকে। তোমাকে আমি এতক্ষণ ধরে এসব কেন বললাম? সৌরভ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেই আহমেদ রোজার দিকে তাকিয়ে বলে উঠল, আমি খাবো না সৌরভ, গলা দিয়ে খাবার নামবে না। তোমার ম্যাম ওখানে শুয়ে শুয়ে কেনলা দিয়ে স্যালাইন খাচ্ছে, আর আমি এসব খাবো? তোমরা সবাই খেয়ে নাও, রিয়াদ, নোরা, অহনা, তিশা, নাহিদ আর তুমি সবাইকে নিয়ে ক্যান্টিনে খাওয়া করে এসে যাও। সৌরভ এবার সাফাই গাইতে বলল, এভাবে যদি আপনি না খেয়ে থাকেন তাহলে তো অসুস্থ হয়ে পড়বেন। এ সময় আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে ম্যামকে পরে কে সামলাবে বলুন তো? আর ম্যাম যদি সুস্থ হয়ে দেখে যে আপনি নিজেকে অসুস্থ করে ফেলেছেন তাহলে আপনার কি অবস্থা করবে একবার ভেবে দেখেছেন? আহমেদ এবার ফিক করে হেসে দিল। এরপর সৌরভকে উদ্দেশ্য করে বলল, ভালোই চিনছো তোমার ম্যামকে। সৌরভ মৃদু হেসে বলল, চিনব না কেন, অবশ্যই চিনব। এজন্যই বলছি স্যার, ভালো করে খেয়ে নিন, না হলে ম্যাম আপনাকে গুলি করে উড়িয়ে দেবে। আহমেদ কিছুক্ষণ হেসে আবারও অসহায় চোখে তাকালো রোজার দিকে। দেখতে পেল নাসরা কিছু ইঞ্জেকশন দিচ্ছে রোজার দুহাতে। সদ্য শেষ হওয়া ক্যানুলাটা খুলে আরেকটা নতুন ক্যানেলাও দেওয়া হচ্ছে। আহমেদ রোজার দিকে তাকিয়ে বলে উঠল, তোমাদের ম্যামও তো কিছুই খায়নি সৌরভ, ওকে ছাড়া আমি খাই কি করে? সৌরভ এবার একটা ব্যর্থতার দীর্ঘশ্বাস ফেল। আহমেদ আবার বলে উঠল, তোমাদের ম্যাম ইঞ্জেকশন খুব ভয় পায়, আর এখন দেখো কতগুলো ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, কিন্তু ও চেঁচাচ্ছে না, ভয়ও পাচ্ছে না। কি আশ্চর্য! একটু থেমে আহমেদ আবারও বলে উঠল, আমাকে এক গ্লাস পানি এনে দাও সৌরভ, খেতে পারবো না আমি, গলা দিয়ে একটুও খাবার নামবে না, তবে বেঁচে থাকা প্রয়োজন। এক গ্লাস পানি এনে দাও, তাই যথেষ্ট। ক্যান্টিনে চিন্তিত মুখে বসে রয়েছে সবাই। সবার মাথায় একটা কটাই ঘুরপাক খাচ্ছে, এই জাভেদটাকে কিভাবে মেরে ফেলা যায়। নাহিদ এবার অস্থির হয়ে বলে উঠল, ম্যামের জন্য অপেক্ষা করা লাগবে না, বুঝছিস? চল আমরা এখনই গিয়ে গুলি করে উড়িয়ে দিই ওটাকে। রিয়াদ বিরক্তির সুরে বলে উঠল, তোর কি মনে হয় নাহিদ, এতক্ষণে ওই কুলাঙ্গার বেঁচে থাকতে দিতাম আমরা ওকে? এতক্ষণে উপরে গিয়ে নিজের পাপ পুণ্যের হিসেব করতো। ও হ্যাঁ, ওর তো পুণ্য নেই, শুধু পাপের হিসেব করতো। কিন্তু ম্যাম তো নিজের হাতে ওকে মারতে চায়, এ কারণে তো কিছু করতে পারছি না। সবাই আবারও চিন্তার মাঝে পড়ে গেল। সেই সময় উপস্থিত হলো সৌরভ। সৌরভের হাতে ট্রেতে সব খাবার আগের মতোই সাজানো দেখে অহনা ভ্রুকুচকে বলে উঠল, স্যার খায়নি? সৌরভ অসহায় মুখে বসে পড়ল তাদের পাশে। আমি তোমাদের আগেই বলেছিলাম স্যার খাবে না। ম্যামের এই অবস্থাতে স্যার খেতে পারে? ম্যাম যখন আগে স্যারের সাথে মাঝে মাঝে ঝগড়া করতো সেদিন তো স্যার রাগ করে মাঝে মাঝে খাওয়াও করতো না, আর এখন তো ম্যামেরই এই অবস্থা। স্যার যে খাবে না এটা আমার জানা। নুরা এবার দীর্ঘশ্বাস ফেল। তিশা হঠাৎ করেই বলে উঠল, আচ্ছা, তোমাদের কি মনে হয় স্যার কাকে কিডন্যাপ করার কথা বলছিল? রিয়াদ এবং অহনা একে অপরের দিকে তাকিয়ে বলল, আমাদের মাথায় তো কারো নাম আসছে না।
এখন কিডন্যাপ করার কথা না, মানে এখন তো একজনই রয়েছে, জাভেদ রায়হান, কিন্তু তাকে তো কিডন্যাপ করবে বলে মনে হয় না। তৃষা এবার একটু সতর্ক দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে বলে উঠল, না স্যার, জাভেদকে কিডন্যাপ করার কথা বলছে না। আমার মনে হয় স্যার অন্য কাউকে কিডন্যাপ করার কথা বলছে। সৌরভ বলল, কাকে? তৃষা বলে উঠল, এসব বলবো না তোমাদেরকে, দেখি স্যার কাকে কিডন্যাপ করে। কিডন্যাপিং শেষ করে আসুক, তারপর তোমাদেরকে বলবো। আচ্ছা, সন্দেহটা যদি সত্যি হয় তাহলে যা হবে খুবই ভালো হবে। আবারও কিছুক্ষণ নীরবতা। এবারে সৌরভ বলে উঠল, স্যার আমাদেরকে খেয়ে নিতে বলেছে। অহনা এবার দুপাশে মাথা নেড়ে বলল, না, আমিও খাবো না। যতক্ষণ পর্যন্ত ডক্টররা বলছে যে ম্যাম আউট অফ ডেঞ্জার, ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না। সবাই একসাথে মাথা নেড়ে বলল, ঠিক বলেছ, আমরাও খাবো না। সৌরভ সম্মতি জানালো। সেও মনে মনে ঠিক করে রেখেছিল কোনো রকম খাওয়া দাওয়া করবে না, আহমেদের মতো সেও পানি খেয়ে থাকবে। সৌরভ এবার ক্যান্টিন থেকে একটা পানির বোতল আর একটা গ্লাস নিয়ে আবারও করিডোরে পা বাড়ালো। আহমেদ চেয়ারে বসে 2 গ্লাস পানি খেয়ে গলা ভিজে নিল। সৌরভ অনেকক্ষণ ধরে নিজের বুকের মধ্যে অদম্য সাহস জমিয়েছে। এবার মিনমিন করে বলে উঠল, স্যার, মানে আপনি কাকে কিডন্যাপ করার কথা বলছিলেন? আহমেদ মৃদু হেসে বলল, কেন ভয় পাচ্ছ? না মানে একটু স্যার। আহমেদ পানির গ্লাসটা সাইডে রেখে বলে উঠল, খবর পেয়ে যাবে সৌরভ, টেনশন নেওয়ার কিছু নেই। জাভেদ নিজের খেয়াল খবর পেয়ে যাবে সৌরভ, টেনশন নেওয়ার কিছুই নেই। জাভেদ নিজের খেলা বেশ ভালো করেই দেখিয়েছে, এবার আমাকেও তো একটু দেখাতে হবে নাকি? যতই হোক, আফটার অল সিক্রেট আন্ডার কভার টিমের লিডারের আদর্শ হাজব্যান্ড আমি। বলেই আহমেদ বাঁকা হাসল। সৌরভ কিছু না বুঝে পিটপিট করে তাকালো। তার কাছে আহমেদ এবং রোজা দুজনকেই রহস্যময় বলে মনে হয়। একজনও সোজাসুজি কথা বলতে পারে না। আহমেদ একবার নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে সৌরভকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি তাহলে এখনই বের হচ্ছি সৌরভ। তৌসিফ যদি তোমার ম্যামকে নিয়ে কোনো খবর দেয়, দেরি না করে আমাকে তৎক্ষণাৎ জানাবে, আর নার্সের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ যদি লাগে এনে দেবে। আমি এখনই বের হই, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। আপনি এসব কি বলছেন স্যার? হতবাক হয়ে বলে উঠল আকরাম চৌধুরী। বিরক্তির সাথে অভিজিৎ কফির কাপ টেবিলে সজোরে রেখে বলল, বাংলা কথা বোঝো না তুমি আকরাম? ওভার অ্যাক্টিং করে মাথা খেও না তো। আকরাম চৌধুরী দীর্ঘকণ্ঠে বলল, আপনি এমন করতে পারেন না স্যার। সবকিছু জেনে শুনে আপনি কিভাবে এমন কথা বলছেন? আপনি খুব ভালো করেই জানেন রোজা ম্যাম এই লোকটাকে ধরার জন্য কত কষ্ট করে 3 বছর ধরে প্রমাণ জোগাড় করেছে। আর স্যার, সবকিছু জেনে বুঝে আপনি কিভাবে এটা বলতে পারছেন? ওই লোকটা যে কত বড় ক্রিমিনাল সেটা আপনিও জানেন। ভারত, পাকিস্তান, এমনকি মায়ানমারেও সে ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে চিহ্নিত। এইরকম একজন ক্রিমিনালকে আপনি কিভাবে সাপোর্ট দিতে পারেন? এটা ঠিক না স্যার, একদমই ঠিক না। অভিজিৎ এবার কপট রাগ দেখিয়ে বলল, এই রাখো তোমার ঠিক বেঠিক, কোনটা ঠিক সেটা আমি তোমার কাছ থেকে শিখব না, বুঝেছো? আর তাছাড়া তোমার কি জীবনের মায়া নেই? তোমার মেয়ের ওপর হামলা হলো, তাও তোমার শিক্ষা হলো না? আকরাম চৌধুরী ঠোঁট গোল করে বিরক্তির শ্বাস ফেলেন। অভিজিৎ আবারও বলল, এদিকে তাকাও, শোনো আমার কথা ভালো করে। আমরা যদি ওকে সাহায্য না করি তাহলে ও আমাদেরকে মেরে ফেলবে। তুমি নিজেও দেখেছো তোমার মেয়ের ওপর কিভাবে হামলা করা হয়েছে। যদি তোমার মেয়ে এবং তুমি ঠিকভাবে বেঁচে থাকতে চাও তাহলে চুপচাপ থাকো, এসবের দরকার নেই, এত সততা দেখানোর দরকার নেই, জীবন বাঁচানো ফরজ। আকরাম চৌধুরী এবার দুহাতে নিজের কপাল ঘষে আর একটু জোর গলায় বললেন, স্যার, এটা একদম অন্যায়। একজন সৎ অফিসার হিসেবে আমি এই কাজ করতে পারি না। আপনার দুর্নীতি, আপনার অবৈধ কাজকর্ম সম্পর্কে আমি রোজা ম্যামের কাছ থেকে সব শুনেছি। আপনি এইসব করতে পারেন, কিন্তু আমার দ্বারা এসব করা সম্ভব না। আপনি এসব করতে পারেন, কিন্তু আমার দ্বারা এসব করা সম্ভব না। সবকিছু জেনে বুঝে চুপ করে থাকার মানুষ আমি না। আমার মেয়ের উপর হামলা করা হয়েছে, তাও আমি থেমে থাকবো না, কারণ আমার মেয়েও এই বিষয়ে অত্যন্ত সৎ। আর তাছাড়া ইটস দ্য ম্যাটার অফ আওয়ার ভ্যালুস।
আরে রাখো তোমার ভ্যালুস। ভ্যালুস দিয়ে কি তুমি মুড়ি ভাজবে? জীবনের মায়া নেই তোমার? দেখো, তোমার জীবনের ওপর কোনো রকম মায়া না থাকতে পারে, কিন্তু আমার রয়েছে। আমি কোনো রকম হেল্প করতে পারবো না। আকরাম চৌধুরী নীরবে তাচ্ছিল্য হাসলেন। অভিজিৎ এবার কিছু একটা মনে করে সতর্ক হয়ে তাকিয়ে বলে উঠল, ওই মেয়ের কি অবস্থা করেছে দেখেছো? কিভাবে দুটো ট্র্যাক দুদিক দিয়ে এসে ধাক্কা মেরেছে। বাপরে, ওভাবে মরার ইচ্ছে নেই আমার। আকরাম চৌধুরী এবার বলে উঠলেন, ম্যাম এখনো বেঁচে আছে। অভিজিৎ এবার চরম বিরক্তিকর স্বরে বলে উঠল, এখনো মরেনি তাহলে? ধুর, মরলে ভালো হতো। আকরাম চৌধুরী সজোরে বলে উঠলেন, স্যার প্লিজ। আরে চুপ করো তো। ওই মেয়েটা মরলেই ভালো হতো। এমনিতেই একটা মেয়ের আন্ডারে এইভাবে কাজ করতে আমার একদম ভালো লাগে না। ওটুকু একটা হাঁটুর বয়সী মেয়ে, তার অর্ডার মেনে আমাদের চলতে হয়। তাও আবার তার এক একটা অর্ডারের সাইজ জাস্ট রেডিকুলাস। এই এত সৎ থেকে না জীবন চলে না। ওই মেয়ে যতটা সৎ ততটা সৎ দেখায়। অতটা সৎ থাকলে তার মতোই অবস্থা হবে। জীবন মরণের মাঝে ঝুলে খেলা করতে হবে। দরকার নেই ভাই, তোমাদের যা করার ইচ্ছা করো, আমি এসবের মধ্যে নেই। হতভম্ব হয়ে হাতে ওষুধ নিয়ে করিডোরে উপস্থিত হয়েছে সৌরভ। দ্রুত গতিতে নার্সের হাতে ওষুধ দিয়ে দিল সে। এখন সন্ধ্যা 7টা বাজতে চলেছে। 3 ঘন্টা আগেই আহমেদ বেরিয়েছে হসপিটাল থেকে, কিন্তু এরপর থেকে সৌরভ হাজারবার কল করেও আহমেদকে আর পায়নি। এখন তাদের বেশ দুশ্চিন্তা হচ্ছে। রোজার এই অবস্থা, আবার এখন যদি আহমেদের কিছু হয়ে যায় তখন কি হবে, এই চিন্তা তাদের নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। তবে এর মধ্যে তার একটা ভালো খবর পেয়েছে তারা। রোজা নাকি একটু রেসপন্স করা শুরু করেছে। আর 2 ঘন্টা পর তার শারীরিক অবস্থা আরেকটু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা যদি হয় তাহলে ডাক্তাররা অপারেশন শুরু করতে পারবে বলে তৌসিফ জানিয়েছে। এটা শুনে সবাই একটু স্বস্তি পেলেও সৌরভ এই খবরটা এখনো পর্যন্ত আহমেদকে জানাতেই পারেনি বলে খুবই উদাস হয়ে গেছে। করিডোরের দেওয়ালে থাকা টিভির চ্যানেল পাল্টাচ্ছে নাহিদ। বিভিন্ন রকম খবরে নজর রাখছে সে। এই কাজটা সে রোজার কাছ থেকে শিখেছে। প্রতিদিন সন্ধ্যাবেলায় রোজা টিভিতে বিভিন্ন রকম খবর দেখে, এবং তাই নাহিদও প্রতিদিন সন্ধ্যাবেলা টিভিতে খবর দেখার অভ্যাস করে নিয়েছে, যাতে রোজাকে গরম গরম খবরগুলো সবার আগে দিতে পেরে প্রশংসিত হয়। হঠাৎ করে নাহিদের চোখ আটকে গেল একটা চ্যানেলে, যেখানে একজন মহিলা সাংবাদিক খবর পড়ছে। ব্রেকিং নিউজটা দেখে নাহিদের চোখগুলো বড় বড় হয়ে গেল। পাশে থাকা অহনার বাহু ধরে ঝাঁকাতে থাকলো সে। বিরক্তির স্বরে অহনা বলে উঠল, কি সমস্যা নাহিদ? নাহিদ এবার সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, গাইস, দয়া করে সবাই একটু ওই দিকে তাকাও। নাহিদের বলার ভঙ্গিটা সবার অস্বাভাবিক লাগলো। এই কারণে সবাই নাহিদের তর্জনী আঙুল অনুসরণ করে টিভির কাছাকাছি এসে স্ক্রিনে চোখ রাখলো। মুহূর্তের মধ্যে সবার মাথায় বাজ ভেঙে পড়ল, কারণ টিভি স্ক্রিনে একজন মহিলা সাংবাদিক যে খবর পড়েছে এবং শিরোনামও যে একই খবর দেখা যাচ্ছে। ব্রেকিং নিউজ, দেশের সেরা জনপ্রিয় অভিনেত্রী জুলেখা খান তার নিজস্ব ফ্ল্যাট থেকে নিখোঁজ হয়েছেন। তার শুভাকাঙ্ক্ষীদের ধারণা এটা একটা কিডন্যাপিং কেস। জি স্যার, আসলে এখন পর্যন্ত কিডন্যাপারের সম্পর্কে কোনো রকম তথ্য খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে যে কিডন্যাপাররা জেবা খানকে তার গ্যারেজ থেকে কিডন্যাপ করেছে। আর কিডন্যাপার বেশ চালাক ছিল, খুবই ভালোভাবেই নিজেকে আড়াল করেছে। আজ রাতের মধ্যেই পুলিশরা তদন্ত শুরু করবে, চিন্তা করবেন না স্যার। বলেই কল কাটলেন এসআই ফারুক খান। এতক্ষণ ধরে তিনি এসিপি অভিজিতের সাথে কথা বলছিলেন। অভিজিৎ এবার বেশ চিন্তায় পড়ে যায়। যে জাভেদের ভাগ্নি এটা সম্পর্কে সেও অবগত, তাই এই কেস নিয়ে সে ভাবুক। এমনিতেই কিছুক্ষণ আগে জাভেদের লোক তাকে কল করে হুমকি দিয়েছে, আর যত তাড়াতাড়ি সম্ভব জেবাজ সহ সেই কিডন্যাপারকে খুঁজে বের করতে বলেছে। অভিজিৎ বেশ দুশ্চিন্তায় পড়ে আকরাম চৌধুরীকে ডেকে পাঠালো। হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকে অভিনেত্রী জেবার কিডন্যাপিং কেস শুনে প্রথমে বেশ অবাক হলেন আকরাম। তবে তার অভিজ্ঞ এবং তীক্ষ্ণ মস্তিষ্ক আসল বিষয়টা ধরতে বেশি সময় নিল না। পুরো কারসাজিটা কার পরিকল্পনা এবং কে করেছে সেটা বুঝতে পেরে আকরাম চৌধুরী আড়ালে বাঁকা হাসল। মনে মনে অসাধারণ বুদ্ধিমত্তার জন্য আহমেদকে বাহবা দিতেও ভুলল না।
একদম সঠিক জায়গায় ঢিলটা মেরেছে আহমেদ। আকরাম চৌধুরীর আত্মিক আনন্দের মাঝে অভিজিৎ হতবাক হয়ে বলল, আশ্চর্য, এখনও দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও, তদন্ত করতে লেগে পড়ো। 48 ঘন্টার মধ্যে সুস্থ স্বাভাবিক অবস্থায় জেবা ম্যামকে আর সাথে ওই কিডন্যাপারকেও খুঁজে বের করো। হাতে সময় নেই, জটিল কেস মনে হচ্ছে। আকরাম চৌধুরী মনে মনে আওড়ায়, এতে কাজ নেই তো আমার, তদন্ত করতে যাব? কখনোই না। আহমেদ স্যার এত সূক্ষ্মভাবেই অসাধারণ কাজটা করলো, আর আমি মূল্যহীন তদন্ত করে সময় নষ্ট করে স্যারকে বিরক্ত করব কেন? কখনোই না। বরং কিভাবে তদন্তটা বন্ধ করা যায় সেই ব্যবস্থাই করছি। মনে মনে বেশ খুশি হলেও আকরাম চৌধুরী নিজের অভিনয়ের সমস্ত দক্ষতা দিয়ে চিন্তিত স্বরে ধীরে সুস্থে বললেন, চিন্তা করবেন না স্যার, আমি এখনই তদন্ত জোরদার করছি, খুব তাড়াতাড়ি সলভ করে ফেলবো। বলে আকরাম চৌধুরী দ্রুতগতিতে কেবিন থেকে বের হয়ে যায় আর যত দ্রুত সম্ভব তদন্তের সমস্ত কার্যক্রম ভুয়া বলে গোপনে বন্ধ করে দেয়। এরপর হসপিটালের উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়ে। রোজার বর্তমান অবস্থাটা জানাটাই মুখ্য উদ্দেশ্য। হসপিটালের করিডোরে উপস্থিত হয়ে আকরাম চৌধুরী হতবিহ্বল হয়ে তাকিয়ে রইলেন চেয়ারে আয়েশ করে বসে থাকা আহমেদের দিকে। চোখ পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন আহমেদের অভিব্যক্তি। আহমেদ চুলগুলো বেশ অগোছালো, সাদা শার্টটা একটু ময়লা হয়ে গেছে, ঘেমে একাকার হয়ে হয়তোবা কিছুক্ষণ আগেই হাত মুখ ধুয়ে এসেছে বলে মনে হচ্ছে। এখন আপাতত এমনভাবে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছে যেন কোনো বড় রকমের যুদ্ধ জয় করেই এসেছে। আকরাম চৌধুরী এবার এগিয়ে গেলেন আহমেদের দিকে। আহমেদ কারো আগমনের উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকিয়ে আকরাম চৌধুরীকে দেখে বাঁকা হেসে বলে উঠল, কি ব্যাপার মিস্টার চৌধুরী, এই সময় হসপিটালে এলেন যে? আপনার তো এখন তদন্তে ব্যস্ত থাকার কথা। দেশের সেরা অভিনেত্রী কিডন্যাপ হয়েছে আর আপনি এখানে এসেছেন? ছি, এটা ঠিক না। যাই হোক, তদন্ত কতদূর? ভালো করে করেছেন তো? কিডন্যাপারকে অবশ্যই অ্যারেস্ট করবেন, কিন্তু কোনো রকম ফাঁকিবাজি করবেন না, খবরদার। আহমেদের অভিব্যক্তি এবং ঠাট্টা করাটা ধরতে পেরে আকরাম চৌধুরীও তার মতন রহস্যময় বাঁকা হেসে টেনে টেনে বলল, জি স্যার, একদম চিন্তা করবেন না, বেশ ভালোভাবেই তদন্ত চলছে। আমি তো একটু আগেই তদন্তের গতি আরো বাড়িয়ে দিয়ে এলাম। আপনি নিশ্চিন্তে থাকুন, খুব তাড়াতাড়ি কিডন্যাপারকে খুঁজে বের করে ফেলবো। এবার আহমেদও আকরাম চৌধুরীর দিকে তাকালো। দুজনেই একসাথে বাঁকা হাসলো। আশ্চর্যকর বিষয়, তোদেরকে আমি কেন ওখানে রেখেছিলাম? জেবার ফ্ল্যাটে তোদেরকে আমি কোনো পাহারা দেওয়ার জন্য রেখেছিলাম যাতে জেবা নিরাপদ থাকে। তোদেরকে অজ্ঞান করে দিয়ে একটা লোক কীভাবে জেবাকে কিডন্যাপ করে নিয়ে গেল আমি তো এটাই বুঝতে পারছি না। হুঙ্কার দিয়ে বলে উঠল জাভেদ রায়ন। নিজের ভাগ্নির কিডন্যাপিংয়ের কেস শোনার পর থেকে তার মাথায় আগুন জ্বলছে। এরকম কাজ কে করতে পারে সেটাই মাথায় আসছে না তার। রোজা তো এখন হসপিটালে মরার পথে রয়েছে, তাহলে কে করলো এই কাজ? সামনে থাকা কয়েকজন তরুণ আমতা আমতা করে বলে ওঠে, স্যার, আমরা আসলে বুঝতে পারিনি, হঠাৎ করেই কেমন একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিলাম। পরবর্তীতে খুব ঘুম আসতে শুরু করে, নিজেদের চোখগুলো খোলা রাখতে পারছিলাম না, এই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি যে সব কিছু এলোমেলো, জেবা ম্যামও বাড়ির ভেতরে ছিল না। ইডিয়েট সব, এগুলোকে তুই কোথায় থেকে এনেছিস তুই? স্যার, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আশ্বাস দিয়ে দৃঢ়কণ্ঠে বলে উঠল তুহিন। এদিকে জাভেদ বিড়বিড় করে বলে উঠল, এই কাজটা এখন শুধুমাত্র একজনই করতে পারে। কিছুক্ষণের মধ্যে সৌরভ ঠান্ডা পানির বোতল নিয়ে হাজির হয় হসপিটালের করিডোরে। আকরাম চৌধুরীকে পাশে বসতে বলে আহমেদ পানিটা ঢকঢক করে খেয়ে নেয়। এরপর নিজের শার্টটাও বদলে নেয়। এর মধ্যেই রিয়াদ সহ বাকি সবাই চলে আসলেই আহমেদ অহনাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, তোমাদের ম্যামের এখন কি অবস্থা, খবর নিয়েছো? অহনা শুধু ভালো খবরটা বলতেই যাচ্ছিল যে স্যার, ম্যাম একটু রেসপন্স করছে। কিন্তু অহনা মুখ খোলার আগে করিডোরে হঠাৎ তৌসিফকে হুড়মুড় করে দ্রুতগতিতে আসতে দেখা যায়। তার পেছনে 4 জন নার্সও কিছু বলতে বলতে আসে। তৌসিফ কোনো দিকে না দেখেই দ্রুত রোজার আইসিইউতে ঢুকে পড়ে। এবারে আহমেদও ভয় পেয়ে আইসিইউতে ঢুকতে চাইলে কিছু নার্স তাকে আটকে দেয়। স্যার প্লিজ, এখন যাবেন না। আহমেদ তড়িঘড়ি করে বলে, কেন, কি হয়েছে? তৌসিফ ওভাবে গেল কেন? একজন নার্স বলে উঠল, স্যার, পেশেন্টের অবস্থা ভালো না,
উনি আবারও রেসপন্স করা বন্ধ করে দিয়ে নার্সের কথা শেষ করার আগেই আবারও বের হতে দেখা যায় তৌসিফকে। আহমেদ এবার অসম্ভব অস্থির হয়ে তৌসিফকে জিজ্ঞেস করে, কি হয়েছে তৌসিফ? ও ঠিক আছে তো? তৌসিফ এবার হন্তদন্ত হয়ে বলল, ভাবির হার্টবিট আবারও বন্ধ হয়ে যাচ্ছে দোস্ত, মাথা থেকে আবারও ব্লিডিং হচ্ছে। এতক্ষণ ধরে বেশ উন্নতি হয়েছিল, কিন্তু আবারও হার্টবিট করা কমে গেছে। চিন্তা করিস না, দাঁড়া আমি দেখছি। আহমেদের কাঁধে হাত রেখে কথাটা বলে আশ্বাস দিয়ে তৌসিফ এবার একজন নার্সকে উদ্দেশ্য করে হাঁক ছেড়ে বলল, সিস্টার সিস্টার, ও পজিটিভ ব্লাড, 4 ব্যাগ, এমার্জেন্সি। বলেই আবারও তৌসিফ আইসিইউতে ঢুকে পড়ে। এদিকে আহমেদ স্তব্ধ পাথরের ন্যায় তাকিয়ে থাকে আইসিইউয়ের দরজার দিকে। নিজের বুকে অসম্ভব যন্ত্রণা অনুভব করা শুরু করে সে। পরিস্থিতি বুঝতে পেরে আকরাম চৌধুরী আর রিয়াদ আহমেদকে ধরে চেয়ারে বসে আরেক গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খাওয়ার পর আহমেদ এবার কাতর গলায় জিজ্ঞেস করে বলল, ও এমন কেন করছে রিয়াদ? ও কি আমার উপর প্রতিশোধ নিচ্ছে? রিয়াদ আর আকরাম চৌধুরী অসহায় নেত্রপল্লবে একে অপরের দিকে তাকালো। আহমেদ এই পর্যায়ে এলোমেলো দৃষ্টিতে অস্থির হয়ে বলতে থাকলো, রিয়াদ শোনো, তোমার ম্যামকে বলো আমি আর কখনো ওকে রেখে কোথাও যাব না। কানাডা তো দূরের কথা, আমি শহরের বাইরেও যাব না। ওকে বলো তোমরা প্লিজ, আমাকে এমন মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দিতে বলো ওকে। ও কেন এমন করছে আমার সাথে? আমি তো ক্ষমা চেয়েছি, কেন এভাবে আমাকে এক আকাশ পরিমাণ কষ্ট দিয়ে প্রতিশোধ নিচ্ছে কেন? বলতে বলতে আহমেদ এবার বেশ অস্থির হতে শুরু করে। এক পর্যায়ে তার চোখ থেকেও পানি পড়তে দেখা যায়। আকরাম চৌধুরী তার কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলেন, নিজেকে সামলান স্যার, এমন করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনার শক্তি এই মুহূর্তে ম্যামের জন্য আসার একটি শেষ দিক, আপনাকে ভেঙে পড়তে দেওয়া যাবে না। আমরা সবসময় পাশে আছি স্যার, কিচ্ছু হবে না। তবুও আহমেদের মনের অস্থিরতা কাটে না। সেই মুহূর্তেই তৌসিফ আবার কেবিন থেকে বেরিয়ে আসে। তার মুখে ভীষণ দুশ্চিন্তার ছাপ। সবাই অবাক হয়ে তাকালে তৌসিফ নিজের মাস্ক খুলে অসহায় গলায় বলল, ভাবি কোনোভাবে রেসপন্স করছে না, তার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যা করার চেষ্টা করছি, কিছু কাজে আসছে না। কি করব বুঝতে পারছি না। ভাবি যদি নিজের থেকে একটু রেসপন্স না করে, তাহলে তো এখন সবই উপরওয়ালার হাতে, বুঝলি? এই খবর শোনার সাথে সাথে আহমেদ আর নিজেকে ধরে রাখতে পারে না। এবার সে ধূপ করে চেয়ার থেকে উঠে আইসিইউর দিকে পা বাড়ালেই তৌসিফ আটকে দেয় তাকে। কি করছিস ভাই? আরে ভাবির অবস্থা খুব খারাপ, এখন ভাবির কাছে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। আহমেদ ঠোঁট চেপে নিজেকে সামলে শক্ত কণ্ঠে বলে উঠল, ছাড় তৌসিফ, যেতে দে আমাকে, ওর সাথে অনেক হিসাব বাকি আছে আমার। কিন্তু আর বলতে পারে না তৌসিফ। অস্থির হয়ে আহমেদ এক মুহূর্তের জন্য দেরি করে না। তৌসিফের নিষেধ না শুনে তাকে ঠেলে আইসিইউয়ের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। নার্সরা অবাক হয়ে তাকালে পেছন থেকে তৌসিফের ইশারায় সবাই সরে যায়। আহমেদ প্রথমে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে রোজার দিকে। মনিটরে হার্টবিটের রেখাটা প্রায় সমান হয়ে যাচ্ছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আহমেদ এবার নিজের শার্টের ওপরে দুটো বোতাম খুলে এগিয়ে আসে। ধীরে ধীরে রোজার পাশে এসে দাঁড়ায়। এরপর ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে। রোজার ক্যানেলে লাগানো হাতটা ধীরে সুস্থে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। বাইরে থেকে তৌসিফ সহ সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তবে এদিকে সৌরভের মন বলছে কিছু একটা হবে। এবার আহমেদ রোজার পুরো মুখে একবার চোখ বুলিয়ে নিয়ে তার নাম ধরে বারবার ডাকতে থাকে, রোজা, মাই কুইন, আমার কথা শুনতে পাচ্ছ? এই রোজা, আমাকে ছেড়ে চলে যেতে পারো না তুমি? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো না রোজা? তুমি প্রতারক নও, প্লিজ রেসপন্ড করো, কথা শোনো আমার। আমি তোমার পাশে আছি, তুমি লড়াই ছেড়ে দেবে না। তুমি আমাকে কথা দিয়েছো রোজা, প্লিজ। আহমেদের কণ্ঠে এমন গভীর আবেগ মিশে আছে যেন সেখানে এক অবিশ্বাস্য কিছু ঘটে গেল ভালো হয়। বাইরে থেকে এই দৃশ্য দেখে আকরাম চৌধুরী খানিক বিরক্তির সাথে অসহায় স্বরে বললেন, এটা কি 90 দশকের বাংলা সিনেমা নাকি যে স্যারের ডাকে ম্যাম উঠে পড়বে? স্যার, এটা কে শুরু করলো? ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এক মহিলার কণ্ঠে শুনতে পাওয়া যায়,
আহমেদ যা করেছে সেটা ভালোবাসা ছাড়া অন্য কিছু না মিস্টার চৌধুরী। তার আবেগটুকু বুঝবেন না আপনি। ভালোবাসলে এই অনুভূতিটাই হয়। আহমেদ স্রেফ একজন ভালোবাসার মানুষ, একজন প্রেমিক, একজন স্বামী, যে আকুল হয়ে তার নিজের মানুষটাকে ফিরে পেতে চায়। মধ্যবয়সী এক নারীর আচমকা কণ্ঠে সবাই পেছনে ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে হতবিহ্বল হয়ে যায় প্রত্যেকে। স্বয়ং রাজিয়া রহমানকে এই মুহূর্তে হসপিটালে দেখে মাথায় বাজ ভেঙে পড়ে রিয়াদ, অহনা, নুরা, নাহিদ আর তিশার। আহমেদ তাদেরকে বারবার করে সাবধান করে দিয়েছিল যাতে কোনোভাবেই রাজিয়া রহমান রোজার অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে না পারে। তারা তো কেউ জানায়নি, তাহলে কিভাবে? অহনা হতবাক হয়ে রুষ্ট গলাতে বলল, আন্টি আপনি? রাজিয়া রহমান তাচ্ছিল্যের সুরে বলেন, কেন অবাক হলে? তোমাদের স্যার কি ভেবেছিল আমি জানতে পারবো না? রিয়াদ এবার সাফাই গাইতে বলল, আসলে আন্টি স্যার ভেবেছিল আপনি টেনশন করবেন তাই। জানি আমি। বলেই রাজিয়া রহমান রিয়াদকে থামিয়ে দিয়ে নিজেও আইসিইউয়ের দরজার কাছে এসে দাঁড়ায়। অস্থির তোলপাড় হয়ে থাকা আহমেদকে বারবার আকুল গলায় রোজাকে ডাকতে দেখে আর নিথর অবস্থায় রোজাকে দেখে তার দু চোখ ভিজে ওঠে। কাতর গলায় মৃদু হেসে রাজিয়া রহমান বলে ওঠেন, ছেলেটা পাগলের মতো ভালোবাসে রোজাকে। এরপর নিজের চোখ জোড়া মুছে রাজিয়া রহমান আকরাম চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, আপনি যেন কি বলছিলেন? এটা 90 দশকের বাংলা সিনেমা নয়। এই কারণে আহমেদের ভালোবাসাটাও ঠুনকো। হ্যাঁ, আর তাই আপনি ভাবছেন এই আবেগ কেবল একটা খেলা। মিস্টার চৌধুরী, ভালোবাসা ঠুনকো নয়। এটা সেই অনুভূতি যা মানুষকে তার সকল শক্তি দিয়ে লড়াই করার সাহস দেয়। আহমেদের ভালোবাসা কোনো বাংলা সিনেমার সংলাপ নয়। এটা এমন এক প্রতিজ্ঞা যা তাকে রোজার পাশে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে বাধ্য করবে। এটা হয়তো আপনার কাছে নাটকীয় লাগছে, কিন্তু এটা আহমেদের কাছে বেঁচে থাকার কারণ, তার বেঁচে থাকার আকাঙ্ক্ষা। সে রোজাকে স্রেফ ফিরে পেতে চায় না, সে যে তার সমস্ত জীবনের অর্থ খুঁজে পায় রোজার মধ্যে। আকরাম চৌধুরী এবার গম্ভীর হয়ে গেলেন। তিনি তো এভাবে কথাটা বলতে চাননি। তিনি তো নিজেও জানেন যে আহমেদ রোজাকে কতটা ভালোবাসে। রাজিয়া রহমান আহমেদ এবং রোজার দিকে তাকিয়ে আবারও বললেন, ভালোবাসা কেবল একজনের কাছে টানার আকাঙ্ক্ষা নয় মিস্টার চৌধুরী। এটা সেই প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি মানুষকে নিজেকে ছাড়িয়ে দেওয়ার সাহস দেয়। ভালোবাসা থাকলে মানুষ কেবল নিজের জন্য নয়, অন্যের জন্য বেঁচে থাকে। আর এখন যদি আল্লাহ না করুক রোজার কিছু হয়ে যায়, তাহলে আহমেদের মৃত্যু নিশ্চিত। কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না ছেলেটা। রাজিয়া রহমান এক গভীর নিঃশ্বাস নিয়ে আবারও বললেন, ভালোবাসা কেবল কথা বলা বা একসাথে সময় কাটানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এটা এমন এক অদৃশ্য শক্তি যা মানুষকে তার সীমানা ছাড়িয়ে যেতে বাধ্য করে। আহমেদের এই আকুলতা দেখেছেন? এই যে প্রতিটি মুহূর্তে রোজার জন্য ব্যাকুল হয়ে তার নাম ধরে ডাকছে। এটা কোনো নাটকীয়তা নয়, আর এটা না সিনেমা। সর্বদা যে নাটক সিনেমাতে এরকম আবেগ ভালোবাসা দেখা যায়, এটা কিন্তু একদম মিথ্যে। এই আবেগ তো আহমেদকে ভেঙে ফেলতে পারে, আবার একইভাবে তাকে শক্তিশালী করেও তুলতে পারে। রোজার অনুপস্থিতি তার হৃদয়ে যে শূন্যতা সৃষ্টি করবে, তার জন্য সে কিছুতেই হাল ছাড়বে না। এটা ভালোবাসার সেই রূপ যা আপনার হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে। আকরাম কিছুটা নড়ে চড়ে বললেন, আবেগ দিয়ে কি কিছু অর্জন করা যায়? স্যার, এমন করলে কি ম্যাম সুস্থ হয়ে যাবে? রাজিয়া রহমান হালকা হাসলেন। তার চোখের কোণে জল চিকচিক করছে। আবেগই তো মানুষকে বাঁচিয়ে রাখে মিস্টার চৌধুরী। এর মানে সবসময় তাৎক্ষণিক জয় নয়, কিন্তু দীর্ঘমেয়াদে এই আবেগই মানুষকে পুনর্গঠন করে। আহমেদ যে লড়াই করছে তা কেবল রোজাকে ফিরে পাওয়ার জন্য। সে নিজের অস্তিত্বের সাথে লড়ছে, কারণ রোজা তার জীবনকে পূর্ণতা দিয়েছে। আর যে ভালোবাসা আপনাকে বদলে দেয়, আপনাকে আরেকজনের জন্য সারা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে সাহস দেয়, সেটা কখনোই ঠুনকো হতে পারে না। এটা সেই ধরনের ভালোবাসা যা মানুষকে প্রতিনিয়ত লড়াই করতে শেখায়, এবং এই লড়াইয়ে হেরে গেলেও সেটাই হয় তাদের আসল জয়। হয়তো আহমেদের এই আকুল ডাক শুনে রোজা সুস্থ হয়ে যাবে না, তবে তার এই আকুলতা তো সৃষ্টিকর্তা দেখতে পাচ্ছেন, উপরওয়ালা তো সবসময় দেখছেন। আহমেদ তো এখনো পর্যন্ত এমন কোনো পাপ কাজ করেনি যার জন্য তাকে এত বড় শাস্তি দিয়ে উপরওয়ালা রোজাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। এই কথা শুনে উপস্থিত সবাই গভীর চুপ হয়ে যায়। আহমেদ তখনও রোজার নিথর হাত শক্ত করে ধরে আছে, আর তার চোখে শুধু একটি প্রার্থনা, রোজা যেন ফিরে আসে, যেন তার প্রতিটি ডাকের উত্তর দেয়। আহমেদ ততক্ষণে রোজার হাত ধরে শক্ত করে ধরে বলছে, তুমি আমাকে কথা দিয়েছো রোজা, তুমি লড়াই থামাবে না,
আমাকে ছেড়ে যাবে না, এমন করে না লক্ষ্মীটি, একটু সাড়া দাও। আমার ডাক তুমি এভাবে অবজ্ঞা করতে পারবে? তুমি কি আমায় একটুও ভালোবাসো না? আমি তো পারতাম না রোজা, তুমি আমায় এভাবে ডাকলে আমি কি পারতাম বলো? সাড়া দাও রোজা, প্লিজ সাড়া দাও। এবার আহমেদের হৃদয় বিতরক এই আকুলতা দেখে আইসিইউর বাইরে থাকা সকলের মন ভারী হয়ে ওঠে। তার প্রতিটি ডাক, প্রতিটি আকুল প্রার্থনা যেন এক অদ্ভুত শক্তিতে আঘাত করেছে সকলকে। সেই মুহূর্তে আহমেদের জন্য এক গভীর সহানুভূতি আর রোজার জন্য এক অব্যক্ত যন্ত্রণায় ভরে যায় তাদের হৃদয়। অহনা আহমেদের এই অবস্থা দেখে আর নিজেকে সামলাতে পারে না। তার মনে পড়ে যায় রোজার সাহসী আর দৃঢ় ব্যক্তিত্ব, যে কখনো ভেঙে পড়েনি, কখনো লড়াই ছেড়ে দেয়নি। অথচ আজ তার এই নিথর শরীর দেখে অহনার মনে হয় যেন রোজা তাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। আহমেদের আর্তনাদ তার হৃদয়টাকে ভেঙে ফেলছে, আর এক ফোঁটা অশ্রু টুপ করে গড়িয়ে পড়ে তার গালবে। ধীরে ধীরে তার কান্না আরও প্রবল হয়ে ওঠে। নুরা পাশে দাঁড়িয়ে অহনাকে সামলাতে চায়, কিন্তু নিজেও কান্নায় ভেঙে পড়ে। আহমেদের আকুলতা দেখে নুরার ভেতরেও যেন এক পাহাড় সম দুঃখ জমে ওঠে। মনে হয় এই মুহূর্তে আহমেদের জগতে যেন কোনো আলো নেই, শুধুই অন্ধকার। রিয়াদ ও নাহিদ, যারা হয়তো আবেগ প্রকাশ করতে একদমই অভ্যস্ত নয়, তারাও নিজেরা স্থির থাকতে পারে না। রিয়াদ চোখের ভেতর জল জ্বলে কষ্ট চাপা দেওয়ার চেষ্টা করলেও আহমেদের এই পরিস্থিতি দেখে তাদের নিজের হৃদয় ভেঙে যায়। রাজিয়া রহমান, যিনি নিজেকে কঠোর আর সংযত রাখতে অভ্যস্ত, তিনিও ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে যান। তার বুকের ভেতর এক শূন্যতা সৃষ্টি হয়, যেন আহমেদের প্রতিটি ডাক তার নিজের হৃদয়কে আঘাত করছে। চোখের কোণায় জমে ওঠা অশ্রু লুকিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন, কিন্তু বুঝতে পারেন আহমেদের ভালোবাসা ঠিক কতটা গভীর, কতটা সত্য। এই মুহূর্তে আহমেদের কাতর আহ্বান আর নিজস্ব হৃদয়ের আর্জি যেন সবাইকে এক গভীর স্তব্ধতায় নিয়ে যায়। আহমেদ এবার একটা বিশাল কাজ করে ফেলে। আহমেদ এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছে যেখানে তার আর কিছুই পরোয়া নেই। তার আশেপাশে কে আছে, কে তাকে কিভাবে দেখছে, সেসবের কোনো খেয়াল নেই তার। তার সমস্ত মনোযোগ কেবল রোজার উপর। আশেপাশের মানুষের তোয়াক্কা না করেই আহমেদ গভীর আবেগে রোজার কপালে ধীরে ধীরে এক দীর্ঘ চুমু এঁকে দেয়, যেন তার প্রতিটি অনুভূতি সেই চুমুর মধ্যে দিয়ে রোজার কাছে পৌঁছায়। এই পর্যায়ে বাইরে থাকা সবাই এলোমেলো দৃষ্টি ফেলে। রিয়াদ আর আকরাম চৌধুরী চোখ ফিরিয়ে নেয়, কিন্তু অহনা, নাহিদ এবং নুরা মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর আহমেদ ধীরে ধীরে রোজার চোখের দিকে তাকায়। সেই দুটি চোখ যা সবসময় তাকে আশ্রয় দিয়েছে, তাকে সাহস জুগিয়েছে, তাকে পাগল করে দিয়েছে, আজ নিস্তব্ধ। সেই চোখের পাতার উপর সে আবার একটা গভীর চুমু দেয়। তার ঠোঁটের উষ্ণতায় মিশে থাকে তার সব আকুতি, যেন রোজা কোনোভাবে তার স্পর্শে আবার জীবনে ফিরে আসে। আহমেদ এবার নিজের হাতের মুঠোয় থাকা রোজার ঠান্ডা হাত স্পর্শ করে। তারপর এক এক করে তার প্রতিটি আঙুলের পেছনে ঠোঁট রেখে চুমু দেয়, যেন প্রতিটি চুমুতে তার সমস্ত অনুভূতি, তার ভালোবাসার সমস্ত শক্তি রোজার শরীরের প্রতিটি কোষে পৌঁছে যায়। তার চুমুগুলো যেন এক মৃদু প্রার্থনা, যেন আহমেদের ভালোবাসার তীব্রতা রোজাকে আবার সজীব করে দেয়। রোজার কপালে আবারও একটা চুমু খেয়ে আহমেদ বলে ওঠে, রোজা প্লিজ সাড়া দাও, বিশ্বাস করো, তুমি যদি এবার আমার ডাকে সাড়া না দাও তাহলে পরকালেও তুমি আমায় পাবে না। হঠাৎ করে রোজার পায়ের বুড়ো আঙুলটা নড়ে উঠেছে বলে খেয়াল করা যায়। বন্ধ থাকা চোখের পাতা দেখে বোঝা গেল চোখের মণিটাও একটু যেন সরে গেল, কিন্তু সেটা আহমেদের নজরে পড়ল না। আহমেদ আকুল গলায় বলে উঠল, আমি আবারও বলছি রোজা সাড়া দাও, আমি কিন্তু চলে যাব। আর আমি যদি এবার চলে যাই তাহলে আর আসবো না। তুমি কেঁদে কেটে সাগর মহাসাগর বানালেও আমি আর আসবো না। তোমাকে ছুঁয়ে বলছি, আমি সত্যিই চলে যাব। আহমেদের কথা শুনে এদিকে রাজিয়া রহমানের বেশ হাসি পেল। এরকম পরিস্থিতিতে তিনি টলমল চোখ নিয়ে মৃদু হাসলেন। ছেলেটা বড্ড বেশি পাগলামি করছে। খুব তো জোর গলায় বলেছে চলে যাবে চলে যাবে, অথচ কোথায় যাবে সেটা রোজাকে বলছে না। রোজাকে ছাড়া সে এক সেকেন্ডও কোথাও থাকতে পারবে না, এটা তিনি জানেন। যদি সত্যি চলে যেতেই হয় তাহলে পৃথিবী ছেড়ে চলে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শেষ কথাটা বলে আহমেদ ব্যর্থ হয়ে রোজার হাত ছেড়ে দেয়। এক এক করে রোজার নিথর আঙুলগুলো আহমেদের হাতের মুঠো থেকে পড়তে শুরু করে।
এদিকে বাইরে থাকা সবাই নিজেদের যান হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। আহমেদ এভাবে ছেড়ে দিচ্ছে কেন রোজাকে? সত্যি সে চলে যাবে? আহমেদ প্রচণ্ড পরিমাণে ব্যর্থ হয়ে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয়, এবার যদি তৌসিফ নিশ্চয়তা দিয়ে দেয় যে রোজা আর সুস্থ হবে না, তাহলে আহমেদ নিজেও সবচেয়ে বড় পাপ কাজটা করে ফেলবে, চিরতরের জন্য শেষ করে দেবে নিজেকে। আহমেদ এবার মেঝে থেকে উঠে পড়ে, মনের ভেতর এক প্রচণ্ড ভার নিয়ে। রোজাকে আবার নিথর অবস্থায় ফেলে রেখে যাওয়ার কষ্ট সহ্য করা তার জন্য অসম্ভব হয়ে পড়ছে। তবু বাধ্য হয়ে পা বাড়ায়। আরেকবার নিথর হয়ে পড়ে থাকা রোজার দিকে তাকিয়ে চলে যেতে পা বাড়ালে কয়েক কদম চলে যাওয়ার পর হঠাৎ তার পেছনে এক মৃদু টান অনুভব করে। চমকে যায় সে। থমকে গেল আহমেদের অস্থির হৃদয়টা। যেন এক অসম্ভব স্বপ্নের মতন লাগছে এই অনুভূতিটা। স্পষ্টভাবে সে যে অনুভব করতে পারছে রোজার হাতের স্পর্শ। তবে মুহূর্তেই পেছনে ঘুরল না, সামনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল। বোঝার চেষ্টা করলো যে তার অনুভূতিটা সত্য কিনা। এদিকে চারপাশে থাকা সবাই মুহূর্তের জন্য স্থবির হয়ে যায়, যেন এক অলৌকিক কিছু তাদের সামনে ঘটেছে। তারা নিজেদের চোখেও বিশ্বাস করতে পারে না। অহনা এবং নুরা তো অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে দু হাত দিয়ে নিজেদের মুখ চেপে ধরল। আকরাম চৌধুরী, রিয়াদ, নাহিদও অবাক। আশেপাশে থাকা 4-5 জন নার্স একে অপরের দিকে চমকে তাকালো। তবে শুধুমাত্র অবাক হলো না রাজিয়া রহমান। তিনি ছোট করে মুচকি আসলেন, যেন তিনি আগে থেকে যে জানতেন এমনটাই হবে। তৌসিফ তো হতবিহল হয়ে ধীরে ধীরে শব্দগুচ্ছ উচ্চারণ করে বলে উঠল, ও মাই গড, হাউ ইজ ইট পসিবল?